প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে আমরা কথা বলি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে। দর্শক, ছোটবেলা থেকে একটি কথা আমরা সবসময় শুনে এসেছি, যক্ষ্মা হলে রক্ষা নেই, এই কথাটির ভিত্তি নেই। অথচ তারপরেও আমাদের দেশে যক্ষ্মার অবস্থানে আমরা অনেকটাই পিছিয়ে আছি। এর পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে যক্ষ্মা রোগ নির্ণয়। এই পিছনে অনেক ধরনের নতুন নতুন প্রযুক্তি এসেছে এবং এখনও চলে আসছে, কিন্তু আমরা কোথায় আছি সে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আজকে আমাদের আলোচনার বিষয় যক্ষ্মা নির্ণয়ে আধুনিক প্রযুক্তি, এবং কথা বলতে আমাদের সাথে আছেন আমাদের দেশের দুজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার আসিফ মুজতবা মাহমুদ, মহাসচিব বাংলাদেশ লাং ফাউন্ডেশন। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল শাকুর খান, ট্রেজারার বাংলাদেশ লাং ফাউন্ডেশন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আজকে কথা বলতে এসেছি যক্ষ্মা নিয়ে। যক্ষ্মা রোগ নিয়ে সেই আদিকাল থেকে এখন পর্যন্ত অনেক কথা হচ্ছে। তারপরও যদি সূচকের কথা চিন্তা করি, আমাদের দেশ রয়েছে এখনো অনেকটুই পিছনে। তো তারপরে আমাদের দেশে তো কাজ হচ্ছে সেই সব সময় আমাদের দেশে যক্ষ্মা চিকিৎসাও বলা যায় যে একদমই বিনামূল্যেই হচ্ছে। তারপরেও রোগ নির্ণয় আমরা অনেকটুকুই পিছিয়ে আছি। আপনি কি মনে করেন চ্যালেঞ্জটা কোথায়? মূলত বাংলাদেশ একটি হাই বার্ডেন কান্ট্রি, এবং আমাদের বর্তমানে যে অবস্থাটা রয়েছে প্রায় 100 জনের বেশি প্রতিদিন কিন্তু যক্ষ্মা আক্রান্ত হচ্ছেন। এই কঠিন বাস্তবতার মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ঘনবসতি। আপনি জানেন যে যক্ষ্মা একটি বায়ুবাহিত রোগ, যে যক্ষ্মা জীবাণুটি। তো সুতরাং ঘনবসতি থাকলে একজন যক্ষ্মা রোগী যদি কাশি দেন, ওনার থেকে প্রায় 10 জন রোগীর কিন্তু নতুন উৎপত্তি হতে পারে, আরও মানুষ আক্রান্ত হতে পারে। এটা একটা। এবং প্রাথমিক অবস্থায় সাধারণত নির্ণয় হয় না বলে প্রাথমিক উপসর্গটি হচ্ছে কাশি। কাশিকে অনেকজনে অবহেলা করেন। আমাদের স্লোগান হচ্ছে 2 সপ্তাহ বেশি কাশি থাকলেই আপনি কফ পরীক্ষা করান। তাতে কিন্তু একটা যক্ষ্মা সংক্রামক রোগকে আমরা রোগীকে চিহ্নিত করে এই সংক্রমণের হারটাকে নিয়ন্ত্রণে আনতে পারি। এই জায়গায় আমাদের একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে, যে জন্য যক্ষ্মা আমাদের আশা মতো নিয়ন্ত্রণে আসছে না। ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল শাকুর খান, আপনার কাছে একটু জানতে চাই, যক্ষ্মার চ্যালেঞ্জ তো অনেক, এবং বলা যায় তো সেগুলোর সাথে আমাদের আর্থসামাজিক অবস্থার সাথেও জড়িত, কিন্তু রোগ তো নির্ণয় করতেই হবে। সেই নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি বিভিন্ন সময় এসেছে, এবং বর্তমানে আমাদের দেশে কি কি পদ্ধতির মাধ্যমে যক্ষ্মা রোগ নির্ণয় করা যায় সে ব্যাপারে একটু জানতে চাই। ধন্যবাদ। যক্ষ্মার চ্যালেঞ্জের মধ্যে একটা অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে রোগটা তাড়াতাড়ি নির্ণয় করা। তো তার আগে একটা কথা আমি বলে নিই, সেটা হলো যে যক্ষ্মা রোগী যখন অল্প স্বল্প উপসর্গে ভোগে, এই জিনিসটাকে সে অ্যাভয়েড করে বা বুঝতে পারে না, যার জন্য চিকিৎসা কেন্দ্রে আসতে দেরি করে। এটাও একটা চ্যালেঞ্জ, যে মানুষের মধ্যে যে সচেতন ভাবটা সেটা আগের থেকে উন্নত হয়েছে, কিন্তু এখন আমরা পিছনে আছি। যার জন্য দেখা যাচ্ছে যে চিকিৎসা কেন্দ্রে এসে স্বাস্থ্য পরীক্ষা করানো অথবা স্বাস্থ্য ব্যবস্থা নেওয়া, এই ক্ষেত্রে একটা নেগলিজেন্সি আছে। এটা একটা চ্যালেঞ্জ। এখন আসেন যে রোগ নির্ণয়ের ক্ষেত্রে আদিকাল থেকেই আমরা অনেক দিন ধরে কফ পরীক্ষা করে আসতাম, যেটা অত্যন্ত ট্রেডিশনাল একটা মেথড ছিল, মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতাম। তো সেই স্পুটাম পরীক্ষা করে রোগ নির্ণয় করতে যে অনেক কিছু মিস হতো, কিন্তু দিনের এই পরিবর্তনের সাথে সাথে এখন কিন্তু আমরা মলিকুলার টেস্টে চলে এসেছি। যক্ষ্মার অত্যন্ত প্রাথমিক একটি পরীক্ষা হচ্ছে বুকের এক্সরে করা, কারণ বেশিরভাগ যক্ষ্মা বুকেই হয়, অর্থাৎ ফুসফুসের যক্ষ্মা। তাছাড়া যক্ষ্মা যে কোনো জায়গায় হতে পারে। আমি যদি শুধু বুকের যক্ষ্মা নিয়ে কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে এক্সরে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা উপাদান। তো এক্সরে একটা জিনিস, এটা আছে। তারপরে আসে যে আমরা কফ পরীক্ষা করি। আমরা বলি যে কাশি যদি 2 সপ্তাহ বা তার বেশি থাকে তাহলে অবশ্যই করা উচিত। এই কফটা পরীক্ষা করতে আগের সেই ট্রেডিশনাল মেথডের বাইরে এখন মলিকুলার টেস্ট চলে আসছে। আমরা এখন মোটামুটি মানুষজন জানে যে জিন এক্সপার্ট বলে একটা টেস্ট আছে, যেটার মাধ্যমে অল্প জীবাণু থাকলেও সেটা শনাক্ত হয়ে যায় তাড়াতাড়ি। এটা একটা। এবং একই সাথে জিন এক্সপার্ট কিন্তু রোগটা নির্ণয় করে, এবং কোনো ধরনের রেজিস্ট্যান্সি, বিশেষ করে এমডিআর টিবি আছে কিনা সেটাও নির্ণয় করা যায়। আপনি জিন এক্সপার্ট যখন শহর ভিত্তিক এটা হচ্ছে, এটাকে পেরিফেরিতে অনেক বিস্তার লাভ করার জন্য এখন আরেকটা পদ্ধতি এসছে, এটাও মলিকুলার টেস্ট, সেটা ট্রুনাট বলে। এর জন্য যেটা হচ্ছে যে সেটা যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, ব্যাটারি অপারেটেড, এবং প্রান্তিক পর্বের মানুষগুলো সেই সেবা নিতে পারে। এছাড়া আমরা বললাম যে ফুসফুসের যক্ষ্মা,
ফুসফুসের যক্ষার বাইরেও কিন্তু শরীরের যে কোনো জায়গায় যক্ষা হতে পারে, অর্থাৎ টিস্যু ফ্লুইড বা টিস্যু, সেটাও কিন্তু এখন সুন্দরভাবে আমরা দেখছি যে জিন এক্সপার্ট দিয়ে নির্ণয় করতে পারি। একটা জায়গায় আমাদের লিমিটেশনস আছে, যে টিস্যুর যে হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা বলা হয়, সেইটা আমরা ওয়াইড স্প্রেড আমাদের নাই। সেই ক্ষেত্রে হয়তো প্রান্তিক যে মানুষগুলো, তাদেরকে একটু শহরভিত্তিক বা আরেকটু উপরের হসপিটালগুলোতে এসে সেই সেবাটা নিতে হয়। আমাদের দৃষ্টি আছে সেই দিকটা। আরেকটা কথা না বললেই নয়, এই সুযোগে আমি বলে নেই, সেটা হচ্ছে আমাদের সারা পৃথিবীতে এখন আরেকটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে ল্যাটেন্ট টিবি, অর্থাৎ সুপ্ত টিবি আছে, তার আবার বিশেষ বিশেষ গোষ্ঠীকে চিকিৎসার প্রয়োজন হয়। সুপ্ত টিবি থেকে পরিণত টিবি হয়ে যাওয়ার চান্স থাকে এবং টিবি বার্ডেনটা বেড়ে যায়। এই সুপ্ত টিবি নির্ণয়ের জন্য কিন্তু এখন টেস্ট এসছে। আমরা অনেক আগে থাকতেই স্কিনের যে টেস্টটা করি, আমরা মন্টক্স টেস্ট বলি, ওটা তো ছিলই, এর বাইরে বিভিন্ন ইগ্রা বা গোল্ড টেস্ট এগুলো এসছে। তো এগুলো আপনি বলতে পারেন যে নতুন যে প্রযুক্তি আমরা ব্যবহার করছি টিবি নির্ণয়, তার মধ্যে অন্যতম। তার মানে অনেক ধরনের পরীক্ষাই করা হচ্ছে। আপনার কাছে আরেকটু জানতে চাই, আপনি বলেছেন যে স্কিনের একটি পরীক্ষা এমটি বা মন্টিউ টেস্ট, এই টেস্টটি তো আমাদের দেশে করা হয় এবং বিশেষ করে প্রান্তিক অঞ্চলে করা হয়, এবং তারপরেই অনেকে দেখা যায় যে টিবির ঔষধ খাচ্ছে। এই ব্যাপারটি কি ঠিক? আমি প্রথমেই বলে নিয়েছি যে মন্টক্স টেস্ট এটা আমরা যে খুব একটা স্পেসিফিক টেস্ট নয়, কারণ অনেকের দেখা যাবে পূর্ণাঙ্গ যক্ষাই আছে, মন্টক্স টেস্ট বিভিন্ন কারণে এটা নেগেটিভ আসতে পারে। আবার ধরেন পজিটিভই এসে গেল, পজিটিভ অর্থই যে তার টিবি পূর্ণাঙ্গভাবে অ্যাক্টিভ টিবি আছে তা নয়। আমাদের অ্যাক্টিভ টিবি বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে একজনের পজিটিভ আসলো, পজিটিভ আসা হচ্ছে তার মধ্যে টিবির জীবাণু আছে এটুকু প্রমাণ, কিন্তু টিবির রোগটা আছে সেটা কিন্তু প্রমাণ করে না। রোগ দেখতে হলে তার আনুষঙ্গিক পরীক্ষাগুলো করে উপসর্গ বিশ্লেষণ করে আমরা বলবো। কারো আছে উপসর্গ নাই, কোনোভাবে অন্য কোনো স্যাম্পলে কোনো কিছুই আসেনি, শুধু মন্টক্স টেস্ট পজিটিভ, সেটার ভিত্তিতে পূর্ণাঙ্গ চিকিৎসা নেওয়া যাবে না। আমি বলেছিলাম যে ল্যাটেন্ট টিবি এটা বলা যাবে যে যার পজিটিভ তার ল্যাটেন্ট টিবি। ল্যাটেন্ট টিবির সবাইকে কিন্তু চিকিৎসা দেওয়ার দরকার হয় না, এটা টিবি প্রিভেন্টিভ থেরাপি বলে, টিপিটি। এই টিপিটিটা আবার আমাদের নির্দিষ্ট গোষ্ঠীর জন্য রিজার্ভ করা, অর্থাৎ যাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে বা বিভিন্ন রিস্ক গ্রুপের পেশেন্ট, তাদেরকে টিপিটি মানে টিবি প্রিভেন্টিভ থেরাপি, এটা হচ্ছে পূর্ণাঙ্গ টিবির চিকিৎসা নয়, এটা একটা প্রিভেন্টিভ থেরাপি। আপনি যে প্রশ্নটা করেছেন, প্রশ্নটার উত্তর হলো টিবি এই এমটি টেস্ট পজিটিভ মানে চিকিৎসার প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে ডাক্তারের বিবেচনা প্রযোজ্য হবে। ধন্যবাদ। ডাক্তার আসিফ মুজতবা মাহমুদ, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা তো শুনলাম একটু আগে যে কফ পরীক্ষার মাধ্যমে অনেকগুলো পরীক্ষা করা হচ্ছে এবং তার মাধ্যমে রোগটি নির্ণয় করা হয়। অনেকেই আছে, বিশেষ করে বাচ্চারা আছে এবং এমন অনেক রোগী আছে যাদের কফ আসে না। তাদের ক্ষেত্রে কি করতে হবে? তারা কি তাহলে চিকিৎসার বাইরে থাকবে? না, মোটেই না। আমরা বিশেষ করে আপনি শিশুদের কথা বললেন, শিশুর যক্ষা কিন্তু বিশ্বব্যাপী একটা বড় চ্যালেঞ্জ, কারণ তারা কফ দিতে পারে না এবং তাদের উপসর্গগুলি ঠিক আমরা আইডিয়াল যে সিমটমসগুলি হয় তা হয় না। এ পর্যন্ত শিশুদের যক্ষার জন্য এক্সরেকে ব্যবহার করা হতো, কিন্তু এক্সরে নিয়ে আমরা জানি যে কিছু ফলস পজিটিভসও থাকে। তো সুখের বিষয় হচ্ছে যে শিশুদের জন্য একটা নতুন পদ্ধতি এসছে, যেখানে কফ না থাকলেও মুখের যে লালা, আমরা যেটাকে বলি সালাইভা, অথবা মুখের ভিতর থেকে যদি আমরা যে সোয়াব নিতে পারি, যেটা সাধারণত আমরা চিকিৎসা বিজ্ঞানে গলার ইনফেকশনকে ডায়াগনোসিস করার জন্য ব্যবহার করে থাকি, সেরকম একটা পদ্ধতি নতুন একটা গবেষণা রূপে প্রকাশ পেয়েছে এবং সেটাকে আমরা বলছি যে টাং সোয়াব দিয়ে আমরা খুব সহজে একই পরীক্ষা হবে, ওই জীবাণুর ডিএনএকে চিহ্নিত করা হবে, কিন্তু স্যাম্পলটা হবে মুখের ভিতর থেকে সোয়াব নেওয়া। এবং এইটাই এখন একটা লেটেস্ট একটা জিনিস যোগ হলো এবং বাংলাদেশে আমরা এটা প্রচলন করার জন্য উদ্যোগ নিয়েছি। সে ব্যাপারে আরেকটু জানতে চাই, এই উদ্যোগটা কাদের মাধ্যমে নেওয়া হচ্ছে? জেনে খুশি হবেন যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন এটাতে সহায়তা প্রদান করছে, কারিগরি সহায়তা, এবং এটা ডেমিয়ান ফাউন্ডেশন নামক একটি এনজিও রয়েছে যারা যুগ যুগ ধরে বাংলাদেশে টিবি যক্ষা নিয়ন্ত্রণে কাজ করছেন। ওনারা এটা মাঠ পর্যায়ে ওনারা বিস্তৃত করবেন এবং আমরা বাংলাদেশ লাং ফাউন্ডেশন এটার কারিগরি সহায়তা প্রদান করছি। জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রমের অনুমতিক্রমেই আমরা এই জিনিসটা করছি এবং আপনি এটা জেনে খুশি হবেন, আমরা খুব আশাবাদী যে এই গবেষণাটি যদি একটি ইতিবাচক ফলাফল আমাদেরকে দেয়, তাহলে গ্লোবাল ফান্ড নামক যে টিবিতে
সবচেয়ে বড় যে সংস্থাটি রয়েছে যারা অর্থায়ন করে, তারা প্রস্তুত রয়েছে যে এই মেশিনটিকে তারা কিনে বিভিন্ন দেশে যেসব জায়গায় আপনার যক্ষ্মা নিয়ন্ত্রণ এখনো চ্যালেঞ্জের মুখে আছে সেখানে এই প্রযুক্তিটিকে তারা প্রণয়ন করবে। তার মানে তো খুবই বড় একটি আশার কথা যে আশার কথা। অনেকেই তো আছে যে কফ দিতে পারছে না, তাদের জন্য অবশ্যই এর মাধ্যমে রোগটি নির্ণয়ের একটা সুযোগ তৈরি হচ্ছে। ডক্টর আব্দুল শাকুর খান, আমরা তো শুনছি যে অনেকগুলো কফের মাধ্যমে পরীক্ষা করার কথা, এবং আপনি তার পাশাপাশি বলেছেন যে আধুনিক যে মলিকুলার পদ্ধতি সেগুলো এসেছে। আমাদের অনেক ধরনের টিবি আছে যেগুলো কফের মাধ্যমে বা ফুসফুসের মধ্যে হয় না, তার বাইরে হয়, সেক্ষেত্রে কিভাবে আগাতে হবে? দেখেন, একটা জিনিস চিকিৎসা শাস্ত্রে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রোগের ইতিহাস। চিকিৎসক কিন্তু যখন রোগের ইতিহাস নেয় এবং তার মানে শারীরিক পরীক্ষা করে, উনি ক্লিনিক্যালি দেখেন, তখন কিন্তু ওনার মধ্যে একটা উইন্ডোজ ওপেন হয় যে এই পেশেন্টটা হয়তো বা যক্ষ্মা হতে পারে। আর একটা হলো যে ফুসফুসের বাইরে যে টিবিগুলো হয় তার মধ্যে একটা অন্যতম হচ্ছে গ্ল্যান্ড টিবি বলি আমরা, অর্থাৎ লিমনোড টিউবারকুলোসিস। এটা কিন্তু সাধারণত সারফেসে আমাদের নেকে খুব বেশি হয়, নেক এরিয়াতে, তাছাড়া অন্যান্য জায়গায় হতে পারে। তো সেইটা তো আমি বললাম যে চিকিৎসক যখন ক্লিনিক্যালি দেখে সেই গোটাগুলা বা চাকাগুলা পায়। এছাড়াও কিছু আছে পেটের মধ্যে হতে পারে, বুকের মধ্যেও গ্ল্যান্ড আছে সেখানে হতে পারে, সেখানে তো ইমেজিংয়ের একটা সাহায্য নিতে হয়। আর সবসময় কিন্তু রোগের ইতিহাসটা খুব ইম্পর্টেন্ট এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে আসেন যখন এই ধরনের চাকা পাওয়া গেল, সেটা হতে পারে গলার কাছে অথবা পেটের মধ্যে অথবা যেখানেই হোক, সেখানে কিন্তু আমাকে টিস্যুকে টার্গেট করে যেতে হবে। এই টিস্যুকে টার্গেট করা অর্থই হলো সেখান থেকে টিস্যু নেওয়া। সেটা আমরা যদি একটু সংক্ষিপ্তভাবে বলি, বেশিরভাগ ক্ষেত্রে এফএনএসি অর্থাৎ ফাইন নিডল অ্যাসপিরেশন করলেই টিস্যুটার যে অংশটা সাইটোলজি আমরা পাই সেটা মাইক্রোস্কোপে পরীক্ষা করে প্যাথোলজিস্ট ওটা রোগ নির্ণয় করেন যে ওখানে টিবি আছেন কিনা। এটা একটা পদ্ধতি। এছাড়া কিছু জায়গা আছে খুব ইম্পর্টেন্ট, ফুসফুসের মধ্যে পানি জমে, এটাকে আমরা বলি প্লুরাল ইফিউশন। তো ফুসফুসের পর্দায় পানি জমাটা এটাও কমন। সেই ক্ষেত্রে ওই পানিটাকে যেমন আমরা বের করে পরীক্ষা করতে পারি, অ্যানালাইসিস করে সেটার মধ্যে জিন এক্সপার্টও করতে পারি, সেলুলার প্যাটার্নগুলো দেখতে পারি। তাছাড়া পর্দারও যদি হিস্টোপ্যাথোলজি করা হয় অর্থাৎ প্লুরাল বায়োপসি বলে, সেটার মাধ্যমে রোগ নির্ণয় সম্ভব। আমরা জানি যে হাড়ের মধ্যেও এটা হতে পারে, তারপরে অন্যান্য শরীরের যে কোনো জায়গায় স্কিনে হতে পারে। সব ক্ষেত্রে কিন্তু টিস্যু অ্যানালাইসিসটা খুব ইম্পর্টেন্ট এবং সেই জন্য আমি একটু আগে বললাম এখানে একটু আমাদের সীমাবদ্ধতা আছে একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত। শহরে এটার কোনো সমস্যা নাই, আমাদের প্যাথোলজিস্ট আছে, টেকনোলজি আছে, কিন্তু প্রান্তিক লেভেলের মানুষকে সেখানে এসে এটা রোগ কনফার্ম করতে হয়। কখনোই আমরা অনুমান নির্ভর চিকিৎসায় যেতে চাই না। তবে একটি কথা বর্তমান সময় খুব প্রযোজ্য, এটাকে বলা হয় ক্লিনিক্যাল টিউবারকুলোসিস। এটার অর্থ হলো যদি কোনো অথেন্টিক চিকিৎসক উনি রেডিওলজিক্যাল কিছু পিকচার পেলেন, তার পরবর্তীতে ওনার উপসর্গগুলো বিশ্লেষণ করলেন, সরাসরি স্পুটামে বা অন্য কিছুতে আসছে না, কিন্তু অন্যান্য আঙ্গিকে বোঝা যায় যে এটা অ্যাক্টিভ টিবিরই উপসর্গ এবং উনি অ্যাক্টিভ টিবির পেশেন্ট, সেই ক্ষেত্রে WHO এটা রাইট দিয়েছে যে সেই চিকিৎসক ওই পেশেন্টকে ক্লিনিক্যাল টিবি বিবেচনা করে চিকিৎসা দিতে পারে। এগুলো আমি অনেকগুলো আঙ্গিক বললাম। তবে যত সহজে ফুসফুসের যক্ষ্মা নির্ণয় করা যায়, অন্যান্য ফুসফুস বহির্ভূত যক্ষ্মা নির্ণয়ের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে সমস্যা হয়, সেই অংশটা খুব বেশি নয়, তবে সেই চ্যালেঞ্জটাও আমরা গ্রহণ করে সামনের দিকে আগাচ্ছি। আমরা এ নিয়ে আরও কথা শুনবো, এখন কি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে আমরা কথা বলছি যক্ষ্মা নির্ণয় আধুনিক প্রযুক্তি নিয়ে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা সৌজন্যে এই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে আছেন দুজন প্রখ্যাত বক্ষবিধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডক্টর আসিফ মুজতবা মাহমুদ এবং অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল শাকুর খান। ডাক্তার আব্দুল শাকুর খান, আপনার কাছে আমরা একটু আগে শুনছিলাম যে যক্ষ্মা যে হচ্ছে শুধুমাত্র ফুসফুসে নয়, ফুসফুস বহির্ভূত স্থানেও। তো সেখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদ্ধতির মাধ্যমে চিকিৎসা নেওয়া হচ্ছে এবং সেগুলোর মধ্যে আপনি বলছেন যে একটু কঠিন। তো কালচারের কথা শোনা যায়, কালচার ব্যাপারটি কি? হ্যাঁ, কালচার হচ্ছে একটা পদ্ধতি যেটার মাধ্যমে, যেটা আমরা বলি যে একটা গোল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতি। আমরা এই কফ পরীক্ষা করেও যদি কালচারে দেই, টিস্যু ফ্লুইডটাকেও যদি কালচারে দিই এবং কালচারটা
একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কালচারের জন্য যে স্যাম্পল কালেক্ট করা, এটা একটা চ্যালেঞ্জ, বিশেষ করে এক্সট্রা পালমোনারির ক্ষেত্রে। দ্বিতীয় চ্যালেঞ্জটা হচ্ছে কালচারে দিলে আমাকে কিন্তু 2 মাস অপেক্ষা করতে হয়। আচ্ছা। এই 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহ অপেক্ষা করার পর টিউবারক্লোসিসের জীবাণুর কালচার করে আমি ফলাফলটা পাবো। সেই ক্ষেত্রে সেই ফলাফলটা পেতে আমাকে 2 মাস সময় কিন্তু অপেক্ষা করতে হয়। তারপরও বলবো এই কালচার এখনও পর্যন্ত বিজ্ঞান বলছে যে এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, অর্থাৎ কালচারের মাধ্যমে যখন একটা যক্ষ্মা নির্ণয় হবে সেক্ষেত্রে কোনো আর দ্বিতীয় চিন্তা করা লাগবে না, আমরা বলে দিতে পারবো এটা অবশ্যই যক্ষ্মা। এটাই হচ্ছে কালচার। জি, ধন্যবাদ। কালচার টিবির ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হচ্ছে অন্যান্য কালচারের সময়ের সাথে এই সময়টা দীর্ঘমেয়াদী, অর্থাৎ 6 থেকে 8 সপ্তাহ সময় লাগে। ধন্যবাদ। ডাক্তার আসিফ মুজতবা মাহমুদ, এই যে এতদিন ধরে তো অপেক্ষা করা যাবে না, অবশ্যই চিকিৎসা শুরু করার কথা বারবার চিকিৎসকরা বলেন, কিন্তু অনেকে আছে যে তারপরেও চিকিৎসা শুরু করতে গেলে একটু দেরি হয়ে যায়। দেরি হলে কি কোনো সমস্যা হতে পারে? নিঃসন্দেহে দেরি হলে রোগীর জন্য ক্ষতি এবং সমাজের জন্য ক্ষতি। আমি আগে বলছিলাম যে ফুসফুসের যক্ষ্মা যদি তার থাকে, যতক্ষণ না আমি চিকিৎসা করব ততক্ষণ পর্যন্ত উনি সংক্রমণটা চালিয়ে যাবেন। এক, দ্বিতীয়ত আমরা এটাও দেখছি যে টিবি একটা রোগ, সেটা ফুসফুসের ক্ষেত্রেই যদি আসি, ফুসফুসকে সেটা আক্রান্ত করে এবং যতদিন রোগটি দীর্ঘায়িত হবে ফুসফুসের উপর একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। টিবি ভালো হয়ে গেলেও এই ফুসফুসটা ভালোভাবে তার কার্যক্ষমতা ফিরে পেতে অনেক বেশি সময় লাগবে এবং তাছাড়াও অনেক কমপ্লিকেশনস রয়েছে। ফুসফুসের ভিতরে ফুটা হতে পারে, যার থেকে ফুসফুসের পর্দায় অনেক ধরনের পুঁজ জমতে পারে। অথবা এখন আমরা দেখছি যেহেতু ফুসফুসের এই সমস্যার সঙ্গে রোগীর অন্যান্য সমস্যা রয়েছে, ধরেন সিওপিডি অথবা অ্যাজমা, তারপরে বায়ু দূষণের প্রভাব রয়েছে, অনেক ক্ষেত্রে এনারা মারাত্মক একটা পরিস্থিতি যেতে পারেন, যেমন রেসপিরেটরি ফেলিয়ার। আমরা আস্তে আস্তে দেখছি যে একসময় টিবির চেহারাটা ছিল খুব ক্রনিক, একটা নিরীহ ধরনের জিনিস, অনেক ক্ষেত্রে এটাকে এই জন্য মূল্যায়ন করা হতো না, কিন্তু এখন অনেক ক্ষেত্রে টিবি রোগী অনেক সিরিয়াস পর্যায়ে এসে আমাদের কাছে আসেন এবং তার মধ্যে একটা কারণ রয়েছে যে রোগটা প্রথমে চিহ্নিত হয়নি, অনেক দেরি হয়েছে রোগ চিহ্নিত করতে। জি, আমরা একটু আগে আলোচনা যেমন শুনছিলাম যে সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয় যে ধরনের পরীক্ষা সেটি হচ্ছে কালচার, কিন্তু তারপরেও তো এখন করা হয় জিন এক্সপার্ট বিভিন্ন ধরনের টিস্যু স্যাম্পল থেকে। তো এটি তো আজকে করলে কালকে রিপোর্ট পেয়ে যাচ্ছে। জি, তো এই ক্ষেত্রে একটু জানতে চাই যে এত দ্রুত কিভাবে শনাক্তকরণ করা যাচ্ছে? এটার মূল বৈজ্ঞানিক যে ভিত্তি সেটা হচ্ছে যে ডিএনএ, যেই জীবাণুটি যে ডিএনএ রয়েছে সেটাকে চিহ্নিত করা হচ্ছে। সুতরাং এটা আমাদের খুব নিশ্চিতভাবে একটা মলিকুলার পদ্ধতির মাধ্যমে এই তথ্যটা দিচ্ছে। আরেকটা যেটা উপকার রয়েছে সেটা হচ্ছে যে আমরা জানি যে যক্ষ্মার ক্ষেত্রে ড্রাগ রেজিস্ট্যান্স টিবির উদ্ভব হচ্ছে। সেই ক্ষেত্রে এই জিন এক্সপার্ট পদ্ধতি, এই মলিকুলার পদ্ধতি আমাদেরকে রেজিস্ট্যান্স সম্বন্ধেও তথ্য দিয়ে দেয়। আগে এই কালচার পদ্ধতির মাধ্যমে আমাদেরকে 6 থেকে 8 সপ্তাহ আরও বেশি সময় লাগতো এই দুটো তথ্য, যে টিবি আছে কিনা, রেজিস্ট্যান্স আছে কিনা। আজকে 24 ঘন্টার মধ্যে আমরা এই তথ্যটা পেয়ে যাচ্ছি। সুতরাং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে রুগী যাতে জলদি কফ পরীক্ষা অথবা অন্য পরীক্ষা করতে আসেন, আমরা 24 ঘন্টার মধ্যে এই মলিকুলার পদ্ধতিকে ব্যবহার করে রোগটা নির্ণয় করতে পারবো। জি, তো এই পরীক্ষাটি তো যথেষ্ট ব্যয়বহুল, কিন্তু আমাদের দেশে করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। জি, এটির পিছনে কিভাবে করা যায় সেই গল্পটি একটু শুনতে চাই। সম্পূর্ণ বিনামূল্যে সরকারের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির একটা ম্যান্ডেট রয়েছে। আমরা এই এখন এবং একেবারে প্রান্তিক পর্যায়ে জিন এক্সপার্ট মেশিন চলে গেছে। আমাদের যে করণীয় সেটা হচ্ছে যে সকল স্তরে যারা চিকিৎসক, সরকারি এবং বেসরকারি, বিশেষ করে প্রাইভেট সেক্টরে আমরা বিকালে অনেক চিকিৎসক রুগী দেখেন, প্রচুর পরিমাণ রুগী ওনাদের কাছে যান প্রাইভেট সেক্টরে। আমাদের আহ্বান থাকবে যে যারা এই রুগীগুলি দেখছেন তাদের মাথায় প্রাথমিক পর্যায়ে টিবির কথাটা চিন্তা করতে। আগে কিন্তু 3 সপ্তাহের বেশি কাশিকে টিবি বলা হতো, এখন সেটাকে 2 সপ্তাহে আনা হয়েছে মানুষের সেন্সিটাইজেশন বাড়াবার জন্য এবং ওই যে রুগীগুলি যে দীর্ঘমেয়াদী কফ ছড়াচ্ছে তাদেরকে প্রিভেন্ট করার জন্য। আমাদের করণীয় হচ্ছে চিকিৎসা কর্মী হিসাবে এবং সমাজ সচেতন ব্যক্তি হিসাবে যে যারা এই রকম ধরনের উপসর্গে ভুগছেন তারা যাতে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে এই কফ পরীক্ষা করান। এর আরেকটা সুসংবাদ দিচ্ছি, ঢাকা শহর এবং অন্য বড় ব্যস্ততম শহরে আইসিডিডিআরবির সাহায্যে কতগুলি টিবি স্ক্রিনিং সেন্টার রয়েছে, যেগুলি
আপনার রাত 8টা-10টা পর্যন্ত কাজ করে থাকে। সুতরাং এটা খুব কাস্টমার ইউজার ফ্রেন্ডলি। আর রুগীকে আমরা যদি চেম্বার থেকে ওখানে পাঠাই, ওনারাও কিন্তু জিন এক্সপার্ট পদ্ধতিতে সম্পূর্ণ বিনামূল্যে এই পরীক্ষাটা করে দিচ্ছেন। ধন্যবাদ ডাক্তার আব্দুল শাকুর খান। আমরা যেমন শুনছিলাম জিন এক্সপার্টের কথা, এবং সেক্ষেত্রে সরকারি পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও কাজ করছে। ইদানিং একটি কথা শোনা যায়, এই যে সারা বিশ্বে যেভাবে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ফান্ড সংকুচিত হয়ে যাচ্ছে, সেটি আমাদের দেশেও নাকি যক্ষ্মা চিকিৎসায় কোনো রকম বাধা তৈরি করতে পারে। এই ব্যাপারে আপনার মতামতটা একটু জানতে চাই, আসলে কি কথাটি সত্য কিনা? না, কথাটা তো কিছুটা সত্য। এই জন্যই আমরা জানি যে আমাদের ফান্ডের ব্যাপারে এগুলো ফান্ডেড হয়, সেই কারণে আমরা কমপ্লিমেন্টারি এই টেস্টগুলো করতে পারি। যখন ফান্ড সংকুচিত হয় তখন ন্যাচারালি এই মানে খরচটা আমাদের উপর পড়ে যাবে, এবং সেই ক্ষেত্রে খরচটা অনেক বেশি হবে। তবে একটি আশার কথা আছে যে আমরা দেখেছি যে এই ধরনের ব্যবস্থাপনায় কোনো জায়গা থেকে ফান্ড যখন বন্ধ হয়ে যায়, অন্যান্য জায়গা থেকে আবার ফান্ডের সংস্থান হয়। আমরা খুব আশাবাদী যে আমরা এই যেভাবে ফান্ডেড হয়ে এই ধরনের টেস্টগুলো করতে পারছিলাম, সেই ক্ষেত্রে আমরা উপকৃত হচ্ছিলাম, পেশেন্টরা রোগীরাও সেইখান থেকে উপকৃত হচ্ছিল। আমার মনে হয় সেই ক্ষেত্রে বিকল্প ফান্ডের ব্যবস্থা হবে, অথবা যদি না হয় সেটাকে কিভাবে কতটা সহজতর করা যায় সেটা হচ্ছে সার্বিকভাবে এটা ইন্টিগ্রেটেড পলিসি করতে হবে, যে কিভাবে আমরা এইগুলোকে চালু রাখতে পারি। সেই ক্ষেত্রে নিশ্চয়ই রাষ্ট্রের একটা ভূমিকা আছে। আমরা যারা সমাজসেবা করে থাকি, বিভিন্ন অর্গানাইজেশনে আছে, আমাদের মতামতের একটা গুরুত্ব আছে। একই সাথে ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম যেটা বাংলাদেশে আছে, তারা এই ব্যাপারে উদ্যোগ নেবে বলে আমি আশাবাদী। জি, অবশ্যই আমরাও সেই আশাই ব্যক্ত করছি। ডাক্তার আসিফ মুজবা মাহমুদ, আমরা জিন এক্সপার্টের কথা শুনছিলাম, এবং এই ক্ষেত্রে তো অবশ্যই কফের একটি ব্যাপার আছে। আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম যে স্যালাইভা দিয়েও এই ধরনের পরীক্ষা করার একটা পদ্ধতি শুরু হতে যাচ্ছে, কিন্তু এর মাধ্যমে যে প্রশ্নটা থেকে থাকে যে আমরা সবচেয়ে বেশি ভুগছি বা এখনো ভয় পাই এমডিআর টিবি বা ঔষধ প্রতিরোধী যক্ষ্মা নিয়ে। এক্ষেত্রে কি এটি কোনো ভূমিকা পালন করতে পারবে? নিঃসন্দেহে ওই আমি যেটা বলছিলাম, এটার ভিত্তিটা কিন্তু সেম। জিন এক্সপার্ট যেই প্রযুক্তি ব্যবহার করে, মলিকুলার প্রযুক্তি, আমরা যে স্যালাইভার দিয়ে যে পরীক্ষাটা করতে যাব সেটা কিন্তু সেম ইনফরমেশনই দিবে। তার মানে আমরা টিবি আছে কিনা, টিবিটা রোগ প্রতিরোধী যক্ষ্মা কিনা, সেই সম্বন্ধে আমরা সঠিক তথ্য পাবো। এবং আপনি জেনে খুশি হবেন যে আজকে বাংলাদেশে রোগ প্রতিরোধী যক্ষ্মার একটা নতুন রেজিমেন চালু হয়েছে, যেটা মাত্র 6 মাসেই এই চিকিৎসাটা পরিপূর্ণ করা যেতে পারে। এক সময় এটাকে 18 থেকে 24 মাস লাগতো। তাহলে আমরা চিকিৎসার দিক থেকে পিছিয়ে নেই। আমাদের কাছে রোগ নির্ণয়টা নিশ্চিত করতে পারলে আমরা সুন্দর রেজিমেনের মাধ্যমে ইনজেকশনেরও এখন প্রয়োজন হয় না, শুধুমাত্র ট্যাবলেট খেলে রোগ প্রতিরোধ যক্ষ্মার জন্য 6 মাসের চিকিৎসাই যথেষ্ট। জি, এই প্রসঙ্গ থেকে একটু জানতে চাচ্ছি, আমরা একটি কথা শুনেছি যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব আপনি নিজেই এই পদ্ধতির সাথে সম্পর্ক ছিল আপনার একদম শুরু থেকেই, এবং সেখানে ডেমিয়ান ফাউন্ডেশনে কাজ করছে। সেই গল্পটা একটু জানতে চাই, কিভাবে এই এত দীর্ঘ সময় থেকে এটি স্বল্প সময় আপনার চিন্তাটা শুরু হলো? ধন্যবাদ। 2000 সালের প্রথম দিকে যখন সারা বিশ্বে এমডিআর ড্রাগ রেজিস্ট্যান্স টিবি, ওষুধ প্রতিরোধী যক্ষ্মা একটা বিরাট হুমকি হিসেবে দেখা দেয়, তখন সনাতন পদ্ধতিতে 6 মাসের ইনজেকশন, দীর্ঘমেয়াদী 18 থেকে 24 মাসের ওষুধ সেবন, এটাই ছিল মূল চিকিৎসা পরিকল্পনা। কিন্তু ডেমিয়ান ফাউন্ডেশনের একজন সায়েন্টিস্ট ছিলেন ডক্টর আরমান ফান ডিউন। উনি বাংলাদেশে উনি একটা প্রস্তাবনা নিয়ে আসলেন যে একটা পরীক্ষা আমরা করতে চাই, যে আমরা 1 বছরের নিচে চিকিৎসাকে আনতে পারি কিনা। তখন আমরা সৌভাগ্যক্রমে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল এবং ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রাম এটা রাজশাহী অঞ্চলে এই গবেষণাটা পরিচালনা করার জন্য অনুমতি দেয়। সেখানে আমরা ইতিবাচক তথ্য পাই। আমি সেটার কারিগরি একজন টিমে ছিলাম, কারিগরি টিমে, এবং সেই ইতিবাচক তথ্যর ভিত্তিতে 2010 সালে একটা প্রবন্ধ জার্নালে ছাপা হয়। সেটার থেকে WHO জিনিসটার উপরে তাদের দৃষ্টি মানে আকর্ষিত হয় যে কিভাবে আরও একটু কম সময় টিবি চিকিৎসা, রোগ প্রতিরোধী যক্ষ্মাকে চিকিৎসা করা যায়। পরবর্তীতে আমরা বিশ্বের অন্যান্য দেশে এইটা গবেষণাটি সম্প্রসারিত করে 15 সাল থেকে বাংলাদেশ রেজিমেন, এটার একটা নিকনেমের মতন, বাট 9 মাসের যক্ষ্মা, যেটা 18 মাসের যক্ষ্মা চিকিৎসা ছিল, সেটাকে 9 মান্থ রেজিমেন বলে একটা চিকিৎসার একটা যুগান্তকারী
বিপ্লবের মতন বলবো যক্ষ্মা চিকিৎসায় আমরা প্রণয়ন করেছি। তার মানে বাংলাদেশ সেক্ষেত্রে উদ্ভাবক হিসেবেই কাজ জি করেছে। জি। তো এটা তো অবশ্যই আমাদের জন্য একটা যথেষ্ট গর্বের জায়গা। জি। আমরা এ নিয়ে আরো কথা শুনবো, এখন আরেকটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে কথা হচ্ছে যক্ষ্মা নির্ণয়ে আধুনিক প্রযুক্তি নিয়ে। বিভিন্ন ধরনের প্রযুক্তির কথা পাশাপাশি আমরা এই গল্পগুলো শুনছিলাম আমাদের দেশ কিভাবে অগ্রণী ভূমিকা পালন করেছে, এবং আমরা তো যথেষ্ট গর্বিত এই ব্যাপার নিয়ে যে যক্ষ্মা সবচেয়ে মারাত্মক যে অবস্থাটি ঔষধ প্রতিরোধী যক্ষ্মা, সেটির চিকিৎসার যে একটা মাইল ফলক সেটি ধরাই হয়েছে বাংলাদেশের মাধ্যমে এবং বাংলাদেশ রেজিমেনের মাধ্যমে। কিন্তু তারপরে তো যক্ষ্মা থেকেই যাচ্ছে, আমরা এখনও সেই যে সূচকের মধ্যে আছি সেই সূচকটা যথেষ্ট পিছিয়ে। কিন্তু তারপর বিভিন্ন প্রযুক্তির মনে হয় ব্যবহার আমাদের দেশ থেকেই শুরু হয় এবং আমাদের দেশে একটা বড় ধরনের গবেষণার ক্ষেত্র হিসেবে ধরা হয়। সেই ব্যাপারে ডক্টর আব্দুল শাকুর খান আপনার কাছে একটু জানতে চাই। ইদানিং খুব বেশি কথা হচ্ছে নতুন প্রযুক্তি বা এআই নিয়ে। তো এআই কি যক্ষ্মার ক্ষেত্রে কোনোভাবে ব্যবহৃত হচ্ছে কিনা? দেখেন, আমি একটু আগে বলছিলাম যে আমাদের বিশেষ করে ফুসফুসের যক্ষ্মার ক্ষেত্রে এক্স-রে যেটা হয় আর কি, রেডিওলজি, আমরা একদম এক্স-রেটা সব জায়গায় সম্ভব, এক্স-রেটা খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখে। অর্থাৎ রেডিওলজিক্যাল ভিউ যেটা, সেটা দিয়ে যক্ষ্মা কিন্তু বোঝা যায়। তা আমরা ক্লিনিশিয়ানরা অনেক ক্ষেত্রেই আমরা এই এক্স-রে দেখে যদি অভ্যস্ত থাকি তাহলে বলতে পারি যে এটা তার অ্যাক্টিভ টিবি আছে। তো যে ধরনের জিনিসগুলো আমরা দেখি, আমাদের জ্ঞানগুলো তো এআইতে দেওয়া হয়। তো এআই পদ্ধতিতে আবার রিসেন্টলি, মানে এখন ঠিক এই মুহূর্তে বন্ধ আছে, রিসেন্ট পাস্টে আমাদের এখানে একটা স্টাডি হচ্ছিল যে এআই দিয়েও এটা নির্ণয় করা যায় যক্ষ্মা, কিন্তু আমরা সেটাকে সরাসরি অ্যাকসেপ্ট করিনি। আমরা সেই এআইকে পরীক্ষামূলকভাবে আমরা এআই দিয়ে ডিটেকশনের সাথে আমরা পালমোলজিস্ট অথবা রেডিওলজিস্ট আমাদের যে ভিউটা, আমাদেরও একই এক্স-রে আমরাও একটা ডায়াগনোসিস দিচ্ছি, এআইও দিচ্ছে, সেটার সাথে একটা কম্পারেটিভ স্টাডি হচ্ছিল। এটা অনেকখানি এগিয়েছে, ঠিক এই মুহূর্তে বন্ধ। তো এআইয়ের মাধ্যমে সেট করা আছে যে কি কি শ্যাডো দেখলে সে বলে দিবে যে এটা টিবি। তো এটা নির্ণয় করা হচ্ছে। কিন্তু আমরা একটা জিনিস মনে করি, টিবি একটা ক্রনিক অসুখ এবং এখানে যে ওষুধগুলো দেওয়া হয় একদম টু দি পয়েন্ট ডায়াগনোসিস করেই দেওয়া উচিত। সেই ক্ষেত্রে আমাদের বিবেচনা ছিল যে আমরা আমাদের ডায়াগনোসিস এবং এআই ডায়াগনোসিসের সাথে একটা কম্পারেটিভ স্টাডি করে এটাকে তারপর এস্টাবলিশ করব। আপনার কথায় যদি এক লাইনে বলতে হয়, হ্যাঁ, এআই পদ্ধতিতেও চিকিৎসা ক্ষেত্রে অনেক জায়গায় আপনি জানেন যে বিভিন্ন দেশেও বিভিন্ন চিকিৎসায় কিন্তু এআই চলে এসছে। তো এআইটা নট সুপিরিয়র দ্যান হিউম্যান বিং, কারণ হিউম্যান বিংয়ের ইয়েটাই কিন্তু এআইতে দিয়ে তারপরে এআইটা কাজ করানো হয়। আমি মনে করি যে হ্যাঁ, একটা সময় যদি আমরা স্টাডিতে প্রুফ করতে পারি যে এআই আমাদের দেওয়া যেরকম ডায়াগনোসিস সেটাকেই গ্রহণ করতে পারছে, সেটাই সে দিচ্ছে, তখন আমরা এটা গ্রহণ করতে পারি। জি, ধন্যবাদ। ডক্টর আসিমুজ্জামান মাহমুদ, আপনার কাছে একটু জানতে চাই, এই যে একটু আগে শুনলাম যে পদ্ধতি বর্তমানে একটু বন্ধ আছে, বিভিন্নভাবেই দেখা যায় যে যখন একটি নতুন প্রযুক্তি শুরু হয় সেখানে অর্থনৈতিক কিছু বাধা আসে। আপনি কি মনে করেন যে এই বাধাগুলো কাটানোর জন্য বা উত্তরণের জন্য আমাদের অন্য ধরনের কোনো পলিসি বা স্বাস্থ্যনীতি দরকার কিনা? এখানে আমি একটা আগের আপনাদের একটু উদাহরণ দিই। এক সময় ছিল যে আমরা যে ফার্স্ট লাইন ড্রাগস, এই 6 মাসে যে টিবি চিকিৎসা, আজকে আমরা গর্বের সাথে বলি সম্পূর্ণ বিনামূল্যে উন্নত মানের যক্ষ্মা চিকিৎসা আমার দেশের নাগরিক পাচ্ছে। প্রায় 15-20 বছর আগে এই ওষুধটা কিনতেও কিন্তু WHO বিভিন্ন সহযোগী সংস্থার যারা উন্নয়ন সহযোগী তাদের কিন্তু আমাদের অর্থায়ন লাগতো। কিন্তু এক পর্যায়ে যখন এটা বন্ধ হয়ে গেল তখন বাংলাদেশ সরকারই এটা নিজের দায়িত্বে নিয়ে নিলেন। আমরা আশাবাদী যে এইসব আলোচনা যে আপনারা দেখলেন যে অনেকগুলি জিনিস ব্যাহত হয়েছে, অনেকগুলি কার্যক্রম যেগুলি খুবই উপযোগী, খুবই উপকারী আমাদের যক্ষ্মা নিয়ন্ত্রণের জন্য, বিশেষ করে এই যে এআই মাধ্যমে এক্স-রেকে ব্যবহার করা প্রান্তিক পর্যায়ে একজন কর্মী তার একটা পোর্টেবল মেশিন ওনার পিঠে বহন করে একেবারে মাঠ পর্যায়ে এক্স-রেটা কিন্তু পরিচালনা করছেন। এই ধরনের একটা সুন্দর পদক্ষেপ আমরা জানি যে অর্থায়নের অভাবে এখন বন্ধ হয়ে আছে। আমরা সচেষ্ট রয়েছি যে নীতি নির্ধারকরা এটার গুরুত্ব অনুভব করে নিজেদের বাংলাদেশ সরকারের রাজস্ব বাজেট থেকে এই জিনিসটাকে আবার
চালু করবেন জি। এবং এর মাধ্যমে আমরা যে রুগীরা যে উপকার পাচ্ছিলেন সেই জিনিসটাকে আমরা সচেষ্ট থাকব। আমরা তো বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতির কথা একটু একটু করে শুনছিলাম এবং রোগ নির্ণয়ের পদ্ধতির কথাও শুনছিলাম। ইদানিং একটি শব্দ খুব শুনতে পাওয়া যায়, প্রিসিশন মেডিসিন বা টিবি রোগ নির্ণয়ের ক্ষেত্রে এর একটা ভূমিকা। তো এই ব্যাপারে একটু জানতে চাই, এটি কিভাবে করতে হবে? মানে এটি কি একটা কোনো পদ্ধতি নাকি ওই যে প্রতিটি রোগীর ক্ষেত্রে আলাদা আলাদা কোনো পদ্ধতি এরকম ভাবে? এটা হচ্ছে আপনার রোগীর তো চিকিৎসা হবে, আমরা জানি যে আমাদের গাইডলাইন অনুযায়ী যে চিকিৎসাগুলো দেওয়া হয় সেটা একটা চিকিৎসা এবং সেটাই মূলত মেইন স্ট্রিম চিকিৎসা। কিন্তু কতগুলো জিনিস আসছে, আপনি যদি যেটা বলছেন সেটা যদি আমি বুঝতে পারি, সেটা হলো যে আমাদের একটা পার্সোনালাইজড ট্রিটমেন্ট গাইডলাইন অনেক সময় তৈরি করতে হয়। কারণ কিছু কিছু পেশেন্ট আছে একটু ব্যতিক্রমী থাকে, তাদের ক্ষেত্রে এটাকে আমরা বলি যে পার্সোনালাইজ ট্রিটমেন্ট। সেই পার্সোনালাইজ ট্রিটমেন্টটাকে আমরা একটু 19-20 করে সাজিয়ে বা নতুন কিছু দিয়ে আমরা যে সংযোগ করি সেটাকে আমরা যেটা বলি পার্সোনালাইজ ট্রিটমেন্ট অফ টিবি, সেটা। তবে সেটা গণহারে হবে না, সেটা বিশেষজ্ঞের মাধ্যমেই হবে এবং ডাক্তার সব দিক বিবেচনা করে তখন তাকে গাইডলাইনের একটু অতিরিক্ত কোনো ওষুধ কম বেশি করে এটা দেওয়া হয়। জি। আরেকটা জিনিস হচ্ছে যে চিকিৎসায় কতগুলা জিনিসের ব্যতিক্রম ঘটে, সেটা হচ্ছে যে নির্দিষ্ট কিছু রোগীর ক্ষেত্রে তার লিভার ফাংশন, কিডনি ফাংশন অথবা শরীরের অন্যান্য অবস্থা বিবেচনা কম্প্রোমাইজ ডোজে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে স্পেশাল সিচুয়েশনের টিবি ট্রিটমেন্ট। সেটাও বলতে পারেন যে এক ধরনের টিবির চিকিৎসাকে একটু ব্যতিক্রমী করে দেওয়ার ব্যবস্থা, এটা গাইডলাইনে উল্লেখ আছে। ধন্যবাদ। আমরা এ নিয়ে আরো কথা শুনবো, এখন আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনেটার সৌজন্যে এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি যক্ষ্মা নির্ণয়ে আধুনিক প্রযুক্তি। আধুনিক প্রযুক্তির কথা শুনছি, আধুনিক চিকিৎসা পদ্ধতির কথাও শুনছি। তো এই যে আধুনিক চিকিৎসা পদ্ধতির মধ্যে ইদানিং একটি কথা শোনা যাচ্ছে যে ইউএসএ এফডিএ কর্তৃক একটি নতুন পদ্ধতি এসেছে, যে পদ্ধতি আমাদের যেই দেশে পুরনো যে অবস্থা ছিল তার সাথে একটু ব্যতিক্রম। সে ব্যাপারে একটু জানতে চাই, সেটি কি আমাদের দেশে ফলপ্রসূ হবে কিনা? মূলত যক্ষ্মা চিকিৎসা সবসময় দীর্ঘমেয়াদী ছিল, আমরা আস্তে আস্তে এটাকে কমিয়ে নিয়ে এসেছি। এখন কিছুক্ষণ আগে বললাম যে ওষুধ প্রতিরোধী যক্ষ্মা আজকে 6 মাসে শুধুমাত্র ট্যাবলেটের মাধ্যমে সম্ভব হচ্ছে। আমরা জানতাম যে নর্মাল যে যক্ষ্মা যেটা প্রতিরোধ নাই, সেই স্বাভাবিক যক্ষ্মারও 6 মাসের একটা রেজিমেন্ট ছিল, যেটা বাংলাদেশে এখন প্রচলিত আছে। তো গবেষণার মাধ্যমে মানুষ তো নতুন নতুন তথ্য সেটা ব্যবহার করবে। তো ইউএসএর যে সিডিসি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এফডিএ, ওনারা এখন দেখছেন যে 4 মাসের মধ্যে একটি চিকিৎসা রেজিমেন্ট যেটা আমরা বলি সেটাকে ব্যবহার করলে ওটা এফেক্টিভ হচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশে যারা আছি, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সাথে আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় এবং আমরা মনে করি যে এইখানে একটি খুব গুরুত্বপূর্ণ ওষুধ ব্যবহার হচ্ছে, যেটার নাম হচ্ছে মক্সিফ্লক্সাসিন, এবং সেটা আমরা আবার ওষুধ প্রতিরোধী যক্ষ্মায় ব্যবহার করি। তো আমাদের অভিমত হচ্ছে যে এই সময়ে এখনো সময় আসেনি, যেহেতু আমাদের ওষুধ প্রতিরোধী যক্ষ্মার পরিমাণ অনেক বেশি, যে ওই 4 মাসের পদ্ধতিতে আমরা সুইচ করব। অতএব আমরা এই টেকনিক্যাল কারিগরি কারণে আমরা এই পদ্ধতিতে এখন যাচ্ছি না। দ্বিতীয়ত, এটার যে অর্থায়নে আমরা অলরেডি ইতিমধ্যে কিছু হুমকি চ্যালেঞ্জ আমরা সম্মুখীন আছি, যেটা আলোচনায় এসছে। সেই কারণে, এই দুটো কারণে আমরা এখন আপাতত এই 4 মাসের যে রেজিমেন্টটা, এটা বাংলাদেশে আমরা প্রণয়ন করছি না। তবে আশা করি ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই 4 মাসের পদ্ধতিটাও নিয়ে আসবো। জি, সেই ব্যাপারে নিশ্চয়ই গবেষণা হচ্ছে। জি, ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে যে কথাটি না শুনলেই নয়, তা হচ্ছে যক্ষ্মা নিয়ে সবসময় কথা হয় এবং যক্ষ্মা নিয়ে ভবিষ্যতে একটা পরিকল্পনাও থাকে। যেমন আমাদের দেশে আছে 2030 সালের মধ্যে যক্ষ্মা নির্মূল কর্মসূচি। আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কিভাবে দেখছেন আগামী 5 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশ এই রোগ নির্ণয়ের পদ্ধতি নিয়ে কতটুকু এগিয়ে যাবে? না, ধন্যবাদ। আমরা তো 2030 মানে 2030 পর্যন্ত একটা টার্গেট দিয়েছি। তো টার্গেট তো থাকবেই এবং আমাদের টার্গেট অনুযায়ী আগাতে হবে। আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো যেগুলো আছে সেটা হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা, যার মাধ্যমে সে উপসর্গ ভিত্তিক সে ডাক্তারের কাছে আসবে বা চিকিৎসা কেন্দ্রে আসবে।
এই জায়গাটা খুব জোর দিতে হবে এবং আমরা আগের থেকে এটা ভালো রেসপন্স পাচ্ছি। সেকেন্ড থিং হচ্ছে সুন পসিবল ডায়াগনোসিসটা কমপ্লিট করতে হবে। একটু আগে আমার স্যার বললেন যে যত বেশি সময় সমাজে অবস্থান করবে একজন রোগী, সে কিন্তু রোগী জ্যামিতিক হারে বাড়তে থাকবে তার মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমরা দ্রুত নির্ণয়ের যে পদ্ধতিগুলো আমরা পেয়েছি আমরা কাজ করছি, এটা আমি আশা করি যে এই কাজগুলো যদি আমরা টার্গেট অনুযায়ী সামনে আগাতে পারি তাহলে রোগ নির্ণয়টা আমরা দ্রুতই এটা সম্ভব রোগ নির্ণয় করব। আর রোগ নির্ণয় করার পরের যে অংশটা সেখানে কিন্তু সাফল্য আমাদের অনেক বেশি, অর্থাৎ চিকিৎসার মাধ্যমে রোগটা ভালো করা। আমরা দেখছি যে যাদেরকে চিকিৎসা দেওয়া হয় তার ডেটা বলে তার আউটকাম খুবই ভালো। তাহলে আমরা চিকিৎসা ভালো করছি, ডায়াগনোসিসের ক্ষেত্রে ডিলে হচ্ছে বিভিন্ন কারণে, সেটা আমাদের সমস্যা ছিল। আমি আশা করি যে মানুষ সচেতন আরও হবে, ডায়াগনস্টিক ফ্যাসিলিটিসগুলোকে আমরা খুব বেশি কাজে লাগাবো এবং কাজে লাগিয়ে তাড়াতাড়ি ডায়াগনোসিস করার পরে চিকিৎসাটা দেব। এবং আমরা যে 2030 ভিশন দেখছি, অর্থাৎ 2030 সালের মধ্যে আমরা যদি এই পদ্ধতিগুলো, এগুলো সবই ইন্টিগ্রেটেড একটা ব্যাপার, আমি একা নয়, এর সাথে অনেক কিছু আছে, সকল অংশ যদি ক্লিক করে তাহলে ইনশাল্লাহ আগামীতে হয়তো 5 থেকে 10 বছরের মধ্যে আমরা যক্ষ্মার ক্ষেত্রে একটা ভালো অবস্থানে আসব। তখন আমরা যক্ষ্মা প্রবণ কান্ট্রি হিসেবে নিজেদেরকে বলবো না। জি, ধন্যবাদ। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর আসিফ মুজতবা মাহমুদ, আপনার কাছে একটু বিদায়ী বক্তব্যটা শুনতে চাই। আপনার অভিমত কি আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে? আমি নিশ্চয়ই আশাবাদী, কারণ অনেক পথ আমরা পাড়ি দিয়েছি। নতুন প্রযুক্তিকে সঠিকভাবে লাকসইভাবে আমাদের সমাজে এটা প্রণয়ন করতে হবে। শুধু জিনিস আসবে এবং সেটা নিয়ে আমরা তাকিয়ে থাকবো তা না। এবং আমি মনে করি যে এর মধ্যে আমাদের বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মতন যারা পেশাজীবী সংগঠন রয়েছেন, তারপর আমরা প্রাইভেট সেক্টরের কথা বলছি, নতুন যারা কিছু লোকজনকে এনে এই যক্ষ্মা কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করলে তাহলে শুধু আমরা এই যে স্বপ্ন দেখছি যক্ষ্মামুক্ত বাংলাদেশে, সেটা সম্ভব। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। আমাদের বিশেষজ্ঞ অতিথিদের সাথে মিলিয়ে বলতে চাই, যক্ষ্মার যদি আপনার কাশি 2 সপ্তাহের বেশি থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যান, রোগ নির্ণয় করুন এবং চিকিৎসা নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।